চিত্রকূট ধাম। রামায়ণের স্মৃতিবিজড়িত উত্তরপ্রদেশের চিত্রকূট ধাম এমন এক পবিত্র ভূমি যেখানে ধর্ম, ইতিহাস ও প্রকৃতি মিলেমিশে সৃষ্টি করেছে আধ্যাত্মিকতার এক অনন্য রূপ। রামায়ণের বিভিন্ন অধ্যায়ে এই পুণ্যভূমির গুরুত্ব বারবার করে উঠে এসেছে। এখানেই রামচন্দ্র 14 বছর বনবাসকালের মধ্যে প্রায় 11.5 বছর কাটিয়েছিলেন। এই স্থানেই ভরত এসে দাদা রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আকুল মিনতি জানিয়েছিলেন। চিত্রকূটের দর্শনীয় স্থানগুলো যেন সেই ইতিহাসের জীবন্ত স্মারক। রামঘাটে শান্ত জলের পাশে দাঁড়ালে মনে হয় যেন হাজার বছরের পুরনো তপস্যার শক্তি আজও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এখানকার কামতগিরি পরিক্রমা, যেখানকার প্রতিটি পদক্ষেপ মানুষ নিজের কামনা বাসনাকে ঝেড়ে ফেলে জড়িয়ে ধরে আধ্যাত্মিক প্রশান্তিকে। রয়েছে হনুমান ধারা, তার ঝর্ণার শীতল জলে মনে আনে ঐশ্বরিক সতেজতার অনুভূতি। আর রামঘাটের সন্ধ্যা আরতি, শঙ্খ, ঘণ্টা ও প্রদীপের মনোমুগ্ধকর সুরে যেন ভক্তির ঢেউ ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে। গত পর্বে আমি আপনাদের কাছে এই সব জায়গাগুলো তুলে ধরতে পেরেছি। আজকে আমার চিত্রকূট ধামের দ্বিতীয় দিন। তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আমি আমার গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব এই চিত্রকূট ধামের বেশ কিছু জায়গা দর্শন করতে। এই রামঘাট থেকে একটু দূরে এগুলো স্থানীয় মানুষরা বলে থাকেন 4 ধাম। সেই 4 ধামের মধ্যে আছে মাতা অনুসূয়া দেবীর মন্দির, আছে গুপ্ত গোদাবরী, আছে স্ফটিক শিলা এবং তার সঙ্গে সীতাকুণ্ড। তাহলে চলুন দর্শন করতে যাওয়া যাক, বেরিয়ে পড়ি। আমি গতকালকে রামঘাটের কাছে বিনোদ লজে এসে থেকেছিলাম। চিত্রকূটে রামঘাটের কাছে থাকাই সবথেকে সুবিধাজনক, কারণ এখান থেকে চিত্রকূটের সব জায়গায় যাওয়ার জন্য যানবাহন পাওয়া যায়। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রামঘাটের গেটের কাছে। এখান থেকে একটা টোটো রিজার্ভ করব। यहाँ चारों धाम के लिए, चारों धाम में देखिए, अगर आप वो सवारी रेट में जाएंगे तो 100 रुपये सवारी लगेगा, और अगर बुकिंग में जाएंगे 5 मंदिर का एक गाड़ी का 1000 रुपये लगता है घुमाने का, जिसमें 50-60 किलोमीटर घुमाएंगे। पॉइंट है सत्येंद्र या गुप्त गोदावरी, स्फटिक शिला, जानकी कुंड, अरोग धाम, इतना घुमाया जाएगा आपको। কথাবার্তা বলে বসে পড়লাম টোটোতে। টোটো এগিয়ে চলল সামনের দিকে। কাল বেশি রাত্রে এখানে বৃষ্টি হয়েছিল, তাই আজকে রাস্তাঘাট ভিজে রয়েছে। আমি একটা টোটো রিজার্ভ করে নিলাম, কারণ শেয়ার টোটো কখন পাবো না পাবো তার কোনো ঠিক নেই। আর তাছাড়া বৃষ্টি পড়ছে, তাই জন্য ভাবলাম যে একদম একটা রিজার্ভ করে নেওয়াটাই ভালো। চলুন যাওয়া যাক। এবারে আমি দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমির মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা ধরে এগোতে থাকলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিছু দূর চলার পরেই এখানকার ভূমিরূপটা একদম বদলে যেতে শুরু করলো। উঁচু নিচু পথ আর জঙ্গলময় পরিবেশ। এখানে দেখলাম প্রচুর বাদর রয়েছে। একজনকে দেখলাম তাদেরকে খাওয়াতে। এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর লাগছে। আর বৃষ্টি ভেজা দিনে সেই সৌন্দর্য যেন আরো প্রাণবন্ত করে তুলেছে। চারদিকের প্রকৃতিকে দেখতে দেখতে প্রায় 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এলাম আমার প্রথম দর্শনীয় স্থানে।
প্রায় 40 মিনিট টোটোতে আসার পর পৌঁছে গেলাম অনুসুয়া মায়ের মন্দিরের কাছে। চলুন দর্শন করে আসি। চিত্রকূটের পার্বত্য অঞ্চলে একটি অনুচ্চ পাহাড়ের নিচে এই অঞ্চলটি। প্রচুর ভক্ত এই অনুসুয়া মাতার মন্দির দর্শন করতে আসেন। যেখানে আমাদেরকে অটো নামালো ওখান থেকে 200 মিটার মতন আমাদেরকে হেঁটে যেতে হবে। এই রাস্তাটুকুর মধ্যে কোনো গাড়ি ঢোকে না। চিত্রকূট ধামের অনুসুয়া মাতার মন্দির হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্ববহ একটি স্থান। চিত্রকূটের অরণ্যময় অঞ্চলে অবস্থিত ঋষি অত্রি ও তার ধর্মপরায়ণা পত্নী মাতা অনুসুয়াকে কেন্দ্র করে বহু পুরাণ কথা জড়িত রয়েছে। চিত্রকূটের এই অঞ্চলই ছিল তাদের আশ্রম। এখানকার ইতিহাস ও পুরাণ কথা অনুসারে ঋষি অত্রি ও মাতা অনুসুয়ার আশ্রম প্রাচীনকাল থেকেই হিন্দু তপস্বী ও ঋষিদের কাছে উপাসনার এক ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। এখানে বহু ঋষি ও সাধক শিক্ষা, তপস্যা ও যোগ অনুশীলনের জন্য আসতেন। মাতা অনুসুয়া ছিলেন এক তপস্বী। তার কঠোর তপস্যার জন্য এই স্থানটির আলাদা এক গুরুত্ব রয়েছে। বর্তমানে মন্দাকিনী নদীর তীরে জঙ্গলময় পরিবেশে তাদের সেই আশ্রমের জায়গায় মন্দির স্থাপন করা হয়েছে। এই হলো অনুসুয়া মায়ের মন্দির। চলুন দর্শন করে আসি। ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। বিরাট বড় মন্দির কম্পাউন্ড। চলুন মন্দির ঘুরতে ঘুরতে এখানকার পুরাণ কথা ও ঐশ্বরিক লীলা একটু জেনে নিই। একদিন দেবী লক্ষ্মী, পার্বতী মাতা ও দেবী সরস্বতীর মধ্যে মর্তে কে সর্বশ্রেষ্ঠ পতিব্রতা এই নিয়ে আলোচনা হয়। দেবীরা শুনেছিলেন যে মাতা অনুসুয়ার সতীত্ব অতুলনীয়। তখন তারা নিজেদের স্বামীদের কাছে অর্থাৎ বিষ্ণু, শিব ও ব্রহ্মার কাছে অনুসুয়া মাতার সতীত্ব পরীক্ষা করার জন্য অনুরোধ করেন। তখন ত্রিমূর্তি গৃহস্থ ভিখারির ছদ্মবেশে অত্রি ঋষির আশ্রমে গেলেন এবং মাতা অনুসুয়ার কাছে গিয়ে বলেন, আমরা ভিক্ষা চাই, তবে শর্ত একটাই হলো তুমি নগ্ন হয়ে ভিক্ষা দেবে। এটি মাতা অনুসুয়ার সতীত্ব ও ধর্ম পরীক্ষার জন্য একটি চতুর উপায় ছিল। তখন মাতা অনুসুয়া ধ্যানযোগে তাদের প্রকৃত পরিচয় উপলব্ধি করে নিজের যোগ বল দিয়ে ত্রিমূর্তিকে 3টি শিশুতে রূপান্তরিত করেন। এর ফলে শর্তটিও ভঙ্গ হল না, আবার সতীত্বও অটুট থাকল। তখন তিনি 3 শিশুদেরকে স্নেহের সঙ্গে লালন পালন করতে থাকেন। এইদিকে ত্রিমূর্তির পত্নীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন। কিছুদিনের মধ্যেই তারা নিজেদের ভুল বুঝতে পেরে অনুসুয়া মাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবশেষে শিশুরূপী ত্রিমূর্তি প্রকৃত রূপে প্রকাশিত হয়ে মাতা অনুসুয়ার সতীত্বের মহিমা স্বীকার করেন এবং সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে তারা নিজেরাই তার সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। এর ফলেই জন্ম হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তির অবতার ঋষি দত্তাত্রেয় এবং পরবর্তীকালে শিবের অংশ দুর্বাসা ঋষি। এরপরে ব্রহ্মার অংশ চন্দ্রদেব। এই জন্মস্থানের কারণেই অনুসুয়া আশ্রম দত্তাত্রেয় উপাসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভমন্দিরে অনুসুয়া মাতা এবং বাল্যরূপে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পূজিত হচ্ছেন। মন্দির দর্শন করে বেরোলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে নতুন মন্দির। এই মন্দিরের থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আছে পুরনো অনুসুয়া মায়ের মন্দির। চলুন সেটা দর্শন করে আসি। পাশেই একটু হেঁটে এগিয়ে গেলাম।
আমাকে এক সন্ন্যাসী পুরানো আশ্রম দেখিয়ে দিলেন। এই হ্যাঁ তো, হ্যাঁ এই পুরানা। चला जाए ना। হ্যাঁ হ্যাঁ। সিঁড়িপথ ধরে উঠে এলাম মন্দির প্রাঙ্গণে। এই হচ্ছে অনুসুয়া মায়ের প্রাচীন মন্দির। আর ওই যে ওইখানে অত্রিমণি থাকতেন। আর এই দিকে আছে দত্তাত্রেয় ঋষির মন্দির। অপূর্ব সুন্দর শান্ত নির্জন পরিবেশ মন্দির চত্বর। এই দিকটাতে খুব বেশি মানুষজন চোখে পড়ল না, হয়তো অনেকেই এই স্থানটির খোঁজ জানেন না। চিত্রকূট অঞ্চলের মতনই অনুসুয়া মায়ের আশ্রমও রামায়ণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বনবাসের সময় শ্রী রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ অনুসুয়া মাতার আশ্রমে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। আশ্রমের আশেপাশে অত্রিমণি ও অনুসুয়া মাতার তপস্যার সঙ্গে যুক্ত কুণ্ড, গুহা ও প্রাকৃতিক নিদর্শন রয়েছে। ঢুকে পড়লাম অনুসুয়া মায়ের মন্দিরে। মনে করা হয় এই স্থানটিতেই মাতা অনুসুয়া বসবাস করতেন। এরপরেই চলে এলাম অত্রিমণির সাধনাস্থলে। পাহাড়ের নিচে গাছের তলায় তার সাধনাস্থলে এখন মন্দির তৈরি হয়েছে। গর্ভগৃহে অত্রিমণির একটি মূর্তিও স্থাপন করা হয়েছে। আবার চলে এলাম মাতা অনুসুয়া মন্দিরের দিকে। এই মন্দিরের পাশেই এই স্থানে সীতামাতা থাকতেন বলে বিশ্বাস করা হয়। বর্তমানে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে পাথরের মধ্যে সীতামায়ের চরণ চিহ্ন রয়েছে। এবারে মন্দিরের পাশ দিয়ে এগিয়ে চললাম দত্তাত্রেয় মন্দিরের দিকে। মন্দিরের পুরোহিতের থেকে জানতে পারলাম এই স্থানেই দত্তাত্রেয় ঋষি জন্মগ্রহণ করেছিলেন। গর্ভমন্দিরে দত্তাত্রেয় ঋষির একটি মূর্তি বসানো রয়েছে। মন্দিরের পাশেই আছে তার সাধনা করার স্থান। দেখলাম বেশ কিছু ভক্তজন এসেছেন এই পুণ্যভূমি দর্শন করতে। মন্দিরের সামনে দিয়ে মন্দাকিনী গঙ্গা বয়ে চলেছে। জনশ্রুতি আছে মাতা অনুসুয়া তার বৃদ্ধ স্বামী অত্রি ঋষির গঙ্গা নদীর সুবিধা পাওয়ার জন্য প্রার্থনা করেন। তখন মা গঙ্গা এখানে চিত্রকূটের মন্দাকিনী গঙ্গা রূপে আবির্ভূত হন। এটিও মাতা অনুসুয়ার সাধনার এক ফল, যেটা আজও প্রবাহিত হয়ে চলেছে। এখানকার আধ্যাত্মিক শান্তি, অরণ্যের নির্জনতা আর প্রবাহমান নদীর স্রোত পরিবেশটাকে তপস্যার আদর্শ ভূমি তৈরি করেছে। অনুসুয়া মাতার মন্দির শুধুমাত্র একটি মন্দির নয়, এটি সতীত্ব, তপস্যা, সেবা, জ্ঞান ও দিব্য শক্তির আশ্রয়স্থল। অনুসুয়া মায়ের পুরনো মন্দির দর্শন করে বেরোলাম। এখানকার ভাইব্রেশন এক আলাদা ফিল দেয়। সত্যি এই সমস্ত তীর্থস্থানগুলো দর্শন করতে পাওয়া এক ভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যটা আমার কিছুটা হয়েছে স্বয়ং মহাদেবের কৃপায়। চলুন এবার বেরিয়ে যাই। এরপরে যাব গুপ্ত গোদাবরী। আপনারাও আসুন, এই চিত্রকূট ধাম দর্শন করে যান। কথা দিচ্ছি অপূর্ব সুন্দর লাগবে। চলে এলাম পার্কিংয়ে। আমাদের টোটো দাঁড়িয়েই ছিল, উঠে পড়লাম টোটোতে। भैया अभी कहाँ जाना है? आप जाएंगे गुप्त गोदावरी। चलो।
আজকের এই অনুসূয়া মায়ের মন্দির দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রইল। টোটোতে আবার সেই জঙ্গলময় পথ ধরে এগিয়ে চললাম গুপ্ত গোদাবরীর পথে। মাতা অনুসূয়া মন্দির থেকে গুপ্ত গোদাবরীর দূরত্ব 12 কিলোমিটার মতো। বৃষ্টি ভেজা দিনে পাহাড়ের মাথায় মেঘেদের আনাগোনার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণ চলার পরে টোটো একটা জায়গায় এসে দাঁড়ালো। প্রায় 30 মিনিট টোটোতে চলার পরে চলে এলাম গুপ্ত গোদাবরী দর্শন করার জন্য। চলুন দর্শন করে আসি। গুপ্ত গোদাবরী হলো পাহাড়ের বিরাট লম্বা এক গুহার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদী। আমাদের যাওয়ার পথের দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এই হচ্ছে গুপ্ত গোদাবরী যাওয়ার জন্য সিঁড়ির রাস্তা। প্রথমবারে সিঁড়িতে ওঠার আগেই পুজো দেওয়ার ডালার দোকান রয়েছে। আমি পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিয়ে নিলাম। এর মধ্যেই অনেকগুলো পুজো আছে। এবারে সিঁড়িপথে কিছুটা উঠে চলা। এই গুপ্ত গোদাবরী দর্শনের জন্য টিকিট কাটতে হয়। চলে এলাম টিকিট কাউন্টারে। ভাইয়া এক টিকিট। 25 টাকা টিকিটের মূল্য। চলুন এবার দর্শন করতে যাই। প্রবেশদ্বারে টিকিট পরীক্ষা করে তবেই আমাদের ঢুকতে দেওয়া হলো। থ্যাংক ইউ। এবারে এগিয়ে চললাম। কিছুটা উপর দিকে উঠে চলে এলাম গুহার মুখে। এই গুহার ভেতরে বনবাসকালে প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন। গুহাতে ঢোকার জন্য অনেক দর্শনার্থী অপেক্ষা করছেন। এখানে দুটো প্রধান গুহা রয়েছে। প্রথমটি হলো রাজা সভা গুহা আর দ্বিতীয়টি হলো জলধারা গুহা। আমরা প্রথমে ঢুকবো রাজা সভা গুহাতে। গুহার ভেতরে একসঙ্গে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীকে যেতে দেওয়া হয়, কারণ ভেতরে বায়ু চলাচলের পরিমাণ খুব কম। আমাদেরকেও কিছুক্ষণ দাঁড়াতে হলো ভেতরে দর্শনার্থী বেরোনোর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই চলে এলাম প্রথম গুহা অর্থাৎ রাজা সভা গুহার প্রবেশদ্বারে। ভক্তরা প্রবেশদ্বারে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রবেশ করছেন। প্রথমেই একদম সরু একটা জায়গা দিয়ে আমাদেরকে এগোতে হলো। এখন শুধুমাত্র ঢোকা। এখানে সুন্দর ব্যবস্থাপনায় দর্শনার্থীদের দর্শন করানো হয়। ঢুকেই দেখলাম পাহাড়ের ভেতরে বিরাট বড় এক গুহা। বাইরে থেকে বোঝাই সম্ভব নয় যে ভেতর দিকে এত বড় একটা গুহা আছে। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। এই গুহাগুলি মূলত স্যান্ডস্টোন এবং লাইমস্টোন দিয়ে তৈরি। প্রচলিত আছে এই গুহার ভেতরেই ছিল পুরুষোত্তম রামের গোপন দরবার। তাই এই গুহাকে রাজসভা গুহা বলা হয়। প্রচুর ভক্তজন এসেছেন এই পুণ্যভূমি দর্শন করতে। এখানে উঁচু বেদির ওপরে রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ এবং হনুমানজি পূজিত হচ্ছেন। মনে করা হয় এই বেদিতে বসেই রামচন্দ্র দরবার পরিচালনা করতেন। এবারে এখান থেকে বেরিয়ে আরও একটু ভেতর দিকে এগোতে থাকলাম।
একটু এগোতেই দেখতে পেলাম পাহাড়ের ভেতরে সরু গুহা থেকে একটা জলের ধারা বেরিয়ে আসছে। কিংবদন্তি অনুসারে দেবী গোদাবরী প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন দিতে এই গুহার ভেতর দিয়েই জলের ধারা সৃষ্টি করেছিলেন। তাই এই জল অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আবার অনেকে মনে করেন এই গুহায় এক রাক্ষস বাস করত। সেই রাক্ষস আশপাশের গ্রামগুলিতে অত্যাচার চালাতো। এইভাবে একদিন রাক্ষসটি গুহা থেকে বেরিয়ে এসে আশপাশে মুনি ঋষিদের বিরক্ত করছিল। তখন রামচন্দ্র এবং লক্ষ্মণ তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করে। আমি গঙ্গা গুপ্ত গোদাবরীর উর্গম স্থলে পৌঁছে গেলাম। ভক্তরা এখান থেকে জল নিয়ে মাথায় দিচ্ছেন। আমি এখানটাতে ভালো করে ঘুরে নিলাম। এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলার কোনো অনুমতি নেই, মোবাইল ফোনেই ছবি তুলতে হবে। এই গুহার ভেতরে একসময় বিভিন্ন সাধকরা সাধনা করেছেন। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। চলুন আরো কিছু দর্শন করি। এবারে আমি প্রথম গুহা থেকে বেরিয়ে এলাম। চলে এলাম পাশের জলধারা গুহাতে। এই গুহার প্রবেশদ্বার থেকেই পুরো জায়গাতে জল রয়েছে। ভক্তরা সেই জলের মধ্যে দিয়েই চলেছে গুহার ভেতরে। পাথরের খাঁজে কোনো কোনো সময় মাথা নিচু করে, আবার কোনো সময় সরু পাথরের ফাঁকা দিয়ে এগিয়ে চললাম। এখানকার গুহার রূপ দেখে অবাক হতে হয়। মনে মনে ভাবছিলাম প্রকৃতির একই সৃষ্টি। এই পথে হাজার হাজার বছর ধরে জল যেতে যেতে এই রকম ভাবে পাথর কেটে গুহার রাস্তা তৈরি হয়েছে। আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হচ্ছিল, কারণ যত এগোচ্ছি জলের গভীরতাও তত বাড়ছিল। আর পায়ের নিচে উঁচু নিচু পাথর। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে। আমিও হাঁটতে হাঁটতে গুহার শেষ প্রান্তে পৌঁছে গেলাম। এখানে গোদাবরী মাকে পুজো করা হয়। আমি পুরো জায়গাটা ঘুরে দেখে নিলাম। এখানে পৌঁছে যত দেখছি ততই অবাক হচ্ছে। তবে পুরো রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। গুহার মধ্যে সুন্দর আলোর ব্যবস্থা রয়েছে। আমিও এগিয়ে চললাম। আজকের এই গুপ্ত গোদাবরী দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল। আপনাদের দেওয়া প্রতি কটা মতামত আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয়
এই রকম বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য। আমি এবারে আস্তে আস্তে সাবধানে গুহাপথ ধরে এগোতে থাকলাম এই গুহা থেকে বেরোনোর জন্য। এখানকার পাথরগুলো খুবই মসৃণ। সরু পথ ধরে এগিয়ে চললাম। আমি পুরো গুহাপথ ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখন এখানে কিন্তু বেশি লোকজন নেই, আমি একাই রয়েছি এই দিকটাতে। জানতে পারলাম বর্ষার সময় এই গুহাপথের জল আরো কিছুটা বেশি থাকে, তবে তখনও কিন্তু ভক্তরা এখানে পৌঁছতে পারেন। আমি নভেম্বর মাসে এসেছি। এই সময়টা চিত্রকূট দর্শনের জন্য সব থেকে ভালো সময়। এইভাবে বেশ ভালো করে ঘুরে বেরোনোর জন্য পথ ধরলাম। আজকের এই গুপ্ত গোদাবরী গুহায় আমি যা দেখলাম তা আমার জীবনের স্মরণীয় হয়ে রইল। আবার চলে এলাম গুহাপথের প্রবেশদ্বারে। এখানে সবকিছু ঘুরে দেখতে আমার প্রায় 1.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। সত্যি প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। এখানে আসলে কিন্তু তখন বোঝা যাবে কি অপূর্ব জায়গাটা। ভেতরে একটু অক্সিজেন লেভেল কম এবং ভেতরের একটু গরম বেশি, যেহেতু হাওয়া পাস করার জায়গা খুব কম। এখানে খুব লিমিটেড লোককে ঢোকাচ্ছে এবং তারা বেরিয়ে গেলে তারপরে কিন্তু আবার পরবর্তী লোক ঢুকতে পারছে। চলুন আমরা দর্শন করলাম, এরপরে যাব নেক্সট আরেকটা জায়গা। টোটো ভাইয়ের কাছে যাই, তারপরে দেখছি। আমি এখান থেকে বেরিয়ে টোটোতে উঠে বসলাম। গুপ্ত গোদাবরী দর্শন করে এবারে যাব স্ফটিক শিলা। চলুন। দূরে ছোট পাহাড় আর সামনে এই শস্য শ্যামলাপূর্ণ চাষের জমি। এখানকার পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। বৃষ্টি ভেজা পথ ধরে চলতে বেশ ভালোই লাগছিল। প্রায় আধ ঘন্টা মতন টোটোতে আসার পরে এসে পৌঁছে গেলাম স্ফটিক শিলা মন্দিরের কাছে। চলুন দর্শন করে আসি। চিত্রকূট মন্দাকিনী নদীর পাশ দিয়ে এগোতে থাকলাম স্ফটিক শিলার দিকে। মন্দাকিনী নদীর পাশে একটা উঁচু বেদির মতন জায়গাতে স্ফটিক শিলার অবস্থান। উঠে পড়লাম বেদির ওপরে। এটিই হলো স্ফটিক শিলা। স্ফটিক শব্দের অর্থ স্বচ্ছ ক্রিস্টাল। এই শিলাখণ্ডটি অত্যন্ত মসৃণ এবং উজ্জ্বল। রামায়ণের বর্ণনা অনুসারে প্রভু শ্রী রামচন্দ্র ও সীতামাতা বনবাসকালে এই স্ফটিক শিলার ওপরে বসে অনেক সময় বিশ্রাম করতেন। প্রচলিত কাহিনী অনুসারে ইন্দ্রের পুত্র জয়ন্ত একদিন মাতা সীতার সতীত্ব ও পবিত্রতার পরীক্ষা করার উদ্দেশ্যে কাকের রূপ ধারণ করেন। তখন স্ফটিক শিলায় বসে থাকা সীতা মায়ের পায়ের ওপরে ঠোকর দিয়ে আঘাত করে। মাতা সীতা এতে কষ্ট পেলেও কিছু বলেননি, কিন্তু ভগবান রাম লক্ষ্য করেন যে এটি সাধারণ পাখি নয়। তখন রামচন্দ্র তৎক্ষণাৎ একটি ঘাসের ডাঁটি নিয়ে তার ওপরে দেবশক্তি আরোপ করে সেটিকে বাণ তৈরি করেন এবং কাকরূপী জয়ন্তর দিকে ছুঁড়ে মারেন। তখন জয়ন্ত দিব্যাশ্বর থেকে পালাতে না পেরে তিনি দেবলোক, গন্ধর্বলোক এবং নাগলোক সব জায়গায় ঘুরে আশ্রয় পাননি। শেষে তিনি রামচন্দ্রের শরণাপন্ন হলে ভগবান রাম তাকে ক্ষমা করে অস্ত্র ফিরিয়ে নেন। আবার অনেকের মতে সেই অস্ত্র লেগেছিল কাকের এক চোখে। মনে করা হয় তাই থেকে আজও কাকেদের এক চোখ কানা। জয়ন্তর এই কাহিনী সতীত্ব, ভক্তি ও নৈতিকতার প্রতীক হিসেবে
আজও মানুষের কাছে বর্ণিত হয়ে আসছে। এই স্ফটিক শিলার ওপরে আজও প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতামায়ের চরণ চিহ্ন রয়েছে। এই স্ফটিক শিলা পরিক্রমা করার প্রচলনও রয়েছে। স্ফটিক শিলার পাশেই রয়েছে মন্দির। কিছু সিঁড়ি ভেঙে চলে এলাম মন্দিরের ভেতরে। গর্ভমন্দিরে রাম, লক্ষ্মণ ও সীতামাতা ছাড়াও হনুমানজি সহ অন্যান্য দেবতা পূজিত হচ্ছেন। মন্দিরের অপর দিকে রয়েছে যজ্ঞকুণ্ড। পৌষ মাসের সংক্রান্তিতে এখানে 10 দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। এই স্ফটিক শিলার অঞ্চলের পরিবেশ অত্যন্ত শান্ত এবং শান্তিময়। স্ফটিক শিলা দর্শন করলাম, এরপরে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে 2 কিলোমিটার দূরে জানকী কুণ্ড দর্শন করতে। চলুন তাহলে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জানকী কুণ্ডের দুয়ারে। এখানে বেশ অনেকগুলো সিঁড়ি নামতে হচ্ছে। ওই নিচের দিকে রয়েছে জানকী কুণ্ড। সিঁড়িপথ পেরিয়ে এসে পৌঁছলাম মন্দাকিনী নদীর তীরে। এই হলো সীতাকুণ্ড বা জানকী কুণ্ড। বিশ্বাস করা হয় ভগবান রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ চিত্রকূটে যতদিন কাটান তার মধ্যে বেশিরভাগ দিনই এখানে সীতামাতা দৈনন্দিন স্নান ও পূজা অর্চনা করতেন। তার সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রকে ফুলের অর্ঘ্য দিতেন। ভগবান রামচন্দ্র, সীতামাতা ও লক্ষ্মণ যখন অত্রি ঋষির আশ্রমে গিয়েছিলেন তখন মাতা অনুসূয়া সীতামাকে পবিত্র চন্দন, দিব্য বস্ত্র এবং অলৌকিক অলঙ্কার দান করেছিলেন। বিশ্বাস করা হয় মাতা অনুসূয়ার দেওয়া বসন এবং ভূষণে সীতামাতা এই স্থানে বসেই উপাসনা করতেন। তাই এই কুণ্ডটি মাতৃশক্তির বর ও আশীর্বাদের প্রতীক হিসেবে আজও মানা হয়। বলা হয় বনবাসের কষ্টময় দিনগুলোতে মাতা সীতা এখানে ধ্যান ও দেবতাদের প্রতি ভক্তি নিবেদন করে জীবনের কষ্টকে মনের শক্তিতে রূপান্তর করতেন। মাতা সীতার স্পর্শে এই কুণ্ডের জল আজও অমৃত তুল্য। এখানে স্নান করলে মন শান্ত হয় এবং বিশ্বাস করা হয় তার সঙ্গে বৈবাহিক সৌভাগ্যও বৃদ্ধি পায়। এই সীতাকুণ্ডের চারদিকের পরিবেশ এতটাই শান্ত, এখানে কিছুক্ষণ বসলেই অনুভব করা যায় এখানকার আধ্যাত্মিক অনুভূতি। মনে পাওয়া যায় অপার এক শান্তি। মহিলারা বিশেষত সৌভাগ্য কামনায় এখানে পুজো দিতে আসেন। আজকের এই চিত্রকূট ধামের 4 ধামের ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল। মন্দাকিনী নদীর বয়ে যাওয়া জলের ধারার সাথে চারদিকের এই সুন্দর সবুজ পরিবেশে এই অঞ্চলে বেশ কয়েকটা আশ্রম গড়ে উঠেছে। জানকী কুণ্ড দর্শন করলাম, এরপরে চলুন ভরত ঘাটে, ওখানে সন্ধ্যা আরতি দেখব। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব। চলুন। এরপর সিঁড়িপথে উঠে কিছুটা পরেই পৌঁছে গেলাম রামঘাট যাওয়ার প্রবেশদ্বারে। রামঘাটের ডান পাশেই হলো
ভরতঘাট। বৃষ্টি ভেজা দিনে তখন ঘাট চত্বর একদম ফাঁকা। ভরতঘাটের যেখানটাতে মন্দাকিনী গঙ্গা মায়ের আরতি হয় সেই জায়গাতে শেড করা রয়েছে। সন্ধে হতেই ঘাটে মন্দাকিনী গঙ্গা মায়ের পূজা অর্চনা শুরু হলো। কিছুক্ষণ বাদেই শঙ্খ বাজিয়ে শুরু হলো আরতি অনুষ্ঠান। আসুন এখন আরতি অনুষ্ঠানটা অনুভব করি। এই দুটো দিনে চিত্রকূট ধামে যতটুকু আমি নিজের চোখে দেখতে পেলাম, এখানে এসে যা কিছু অনুভব করলাম তা আমার জীবনে একটা অমূল্য সম্পদ হয়ে রইল। मैया की, श्री गोदावरी मैया की, श्री सरजू मैया की, कामदगिरि भगवान की, श्री जानकीनाथ भगवान की, श्री बजरंगबली की, श्री मदगजेंद्रनाथ सरकार की, श्री चित्रकूट धाम की, धर्म की, अधर्म का प्राणियों में विश्व का गौ माता की, हरे हरे আরতি শেষে সবাই মিলে আরতির তাপ গ্রহণ করলাম। আজকের এই চিত্রকূট দর্শন আপনাদের কিরকম লেগেছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আবারও আপনাদের কাছে অনুরোধ জানালাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাইকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।